ভারতের রাজনীতিতে তখন টান টান উত্তেজনা। এমন মুহূর্তে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া হল শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথকে। নিজের পিএসকে খুন করা হল, অথচ ক্ষমতার মসনদে বসেও শুভেন্দু বের করতে পারছেন না কার ইশারায় ঘটল সেই হত্যাকাণ্ড। আশ্চর্যের বিষয় হল সেই ঘটনা নিয়ে আর কোনো আলোচনাই শোনা যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। নিশুতি রাতের সেই হিমেল স্তব্ধতাকে খান খান করে দিয়েছিল ৩ রাউন্ড বুলেটের তীব্র গর্জন। উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রামের সেই জনহীন পিচ ঢালা রাস্তায় তখন কেবলই মৃত্যুর হিমশীতল নীরবতা। ছায়াসঙ্গী চন্দ্রনাথ রথ ঘুণাক্ষরেও টের পাননি অন্ধকারের বুক চিরে ধেয়ে আসা আততায়ীদের মূল নিশানা ছিলেন তিনি নিজেই। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছুটে আসা তপ্ত সীসা যখন তার শরীর ছুঁয়ে গেল, রাজনৈতিক ক্ষমতার অলিঙ্গে থাকা এক বিশ্বস্ত সেনাপতির জীবন প্রদীপ নিভে গেল মুহূর্তেই। রক্তের লাল স্রোতে ভেসে গেল রাজনীতির চেনা ছক, আর রেখে গেল এক কুয়াশাচ্ছন্ন রহস্যের চাদর। সেই হত্যাকাণ্ডের তদন্ত শুরু হতে না হতেই শুরু হয় এক টান টান বিড়াল ইঁদুর দৌড়, যা হলিউড থ্রিলার সিনেমাকেও হার মানায়। ক্ষমতার শীর্ষবিন্দু থেকে যখন রাজ্য পুলিশ স্পেশাল স্কোয়াডের উপর তদন্তের গুরুভার পড়ল, তখন অপরাধের সুতো গিয়ে মিলল বহু দূরের এক ভিন রাজ্যে। উত্তরপ্রদেশের হাইওয়ে টোল প্লাজা আর বারাণসীর অন্ধকার গলি থেকে একে একে জ্বালে উঠতে শুরু করল পেশাদার ভাড়াটে খুনিরা। কার ইশারায় কোন গুপ্তচক্রের নীল নকশায় এই হাই প্রোফাইল খুন? রাজনৈতিক প্রতিহিংসা, নাকি পর্দার আড়ালে লুকিয়ে থাকা কোনো চতুর মাস্টারমাইন্ড? সেই ধোঁয়াশার জট খুলতে গোয়েন্দাদের প্রতিটি পদক্ষেপ এখন যেন এক একটা জ্বলন্ত বারুদ। সেদিন গোটা ভারতবর্ষ জেনেছিল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। মুহূর্তেই টিভির স্ক্রলে লাল অক্ষরে ভেসে ওঠে সুপারি কিলিং, রাজনৈতিক প্রতিশোধ, কার নির্দেশে খুন। রাজ্য জুড়ে শুরু হয় তুমুল উত্তেজনা। রাজ্য পুলিশের কাছ থেকে মামলাটা চলে যায় সিবিআইয়ের হাতে। তখন অনেকে ভেবেছিল এবার হয়তো এমন কিছু বেরোবে যা পশ্চিমবঙ্গের রাজনীতিকে কাঁপিয়ে দেবে। প্রথম দিকে যেসব মুখ প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করছিল, তারা এখন প্রায় নিশ্চুপ। কোথাও আর সেই আগুনে বিতর্ক নেই। নেই কার ইন্ধন, কেন খুন, কোন শক্তি জড়িত, এই প্রশ্নগুলোর চিৎকার যেন ধীরে ধীরে পুরো ঘটনাকে এক অদৃশ্য অন্ধকারের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাঝে মধ্যে গ্রেফতারের খবর আসে, আরও এক সুপারি কিলার ধরা পড়েছে, এমন শিরোনামও দেখা যায়। কিন্তু মূল প্রশ্নটা আজও ঝুলে আছে বাতাসে, কে আসল মাস্টারমাইন্ড? সবচেয়ে রহস্যজনক বিষয় হল, এই কেস নিয়ে এখন আর জনমনে সেই চাপা উত্তেজনাও নেই। একটা সময় যে হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন কেঁপে উঠেছিল, যে ঘটনার প্রতিটি আপডেট জানতে মানুষ ঘণ্টার পর ঘণ্টা নিউজ চ্যানেলের সামনে বসে থাকত, সেই ঘটনায় আজ যেন ধীরে ধীরে স্মৃতির অন্ধকার গলিতে হারিয়ে যাচ্ছে। যেন কেউ খুব নিখুঁতভাবে মানুষের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। নতুন ইস্যু এসেছে, নতুন বিতর্ক তৈরি হয়েছে, নতুন শিরোনামে ঢেকে গেছে পুরনো রক্তের দাগ। অথচ একটা প্রশ্ন এখনও বাতাসে ঝুলে আছে, কেন খুন করা হয়েছিল তাকে? কার নির্দেশে? কোন তথ্য বা কোন সম্পর্ক তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল? রাজনৈতিক করিডোরের ভেতরে এখনও চাপা স্বরে অনেক কথা শোনা যায়। কেউ বলেন এটা ছিল পরিকল্পিত বার্তা, কেউ বলেন এখানে এমন কিছু জড়িয়ে আছে যা প্রকাশ পেলে বড় বড় মুখোশ খুলে যেত। কিন্তু এসব কথা কখনো আনুষ্ঠানিকভাবে সামনে আসে না। ক্যামেরার সামনে দাঁড়ালে সবাই কেমন যেন সাবধানী হয়ে যায়, যেন অদৃশ্য কোনো ভয় চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তদন্তের ফাইল চলছে, সিবিআইয়ের নাম আছে, কাগজে কাগজে অগ্রগতির উল্লেখও হয়তো আছে, কিন্তু জনসাধারণের চোখে দৃশ্যমান সত্যের কোনো দরজা আর খুলছে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, মানুষ ধীরে ধীরে এই নীরবতার সাথেই বেঁচে থাকতে শিখে যায়। শুরুতে যখন কোনো বড় ঘটনা ঘটে, যখন রক্ত ঝরে, যখন কোনো পরিচিত মুখ হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তখন চারদিকে তীব্র ক্ষোভ তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়ে ওঠে, রাজপথে স্লোগান শোনা যায়, টেলিভিশনে টক শোতে রাতভর বিতর্ক চলে। মানুষ বিচার চায়, সত্য জানতে চায়, অপরাধীদের শাস্তি দাবি করে। কিন্তু সময় যত গড়ায়, সেই আগুন ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। প্রতিদিন নতুন নতুন ঘটনা পুরনো ক্ষতকে চাপা দিতে শুরু করে। যেই মানুষগুলো একসময় উত্তেজিত কণ্ঠে ন্যায় বিচারের কথা বলেছিল, তারাও একসময় ক্লান্ত হয়ে পড়ে।
একদিন হঠাৎ করেই দেখা যায় পুরো সমাজ একটা অদ্ভুত নিশ্চুপ অবস্থার মধ্যে ঢুকে গেছে, যেন কিছুই ঘটেনি, যেন সেই রক্ত, সেই কান্না, সেই আতঙ্ক সব কিছু কেবল কয়েকদিনের খবর ছিল। আর এখানেই সবচেয়ে বড় জয়টা হয় অন্ধকারের, কারণ কোনো হত্যাকাণ্ড বা রহস্যজনক ঘটনা শুধু একজন মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া নয়, এটি মানুষের ভেতরের সাহসকেও ধীরে ধীরে হত্যা করা। মানুষকে বিশ্বাস করিয়ে দেয় যে সত্য খুঁজে লাভ নেই, প্রশ্ন করে লাভ নেই, শেষ পর্যন্ত কিছুই বদলাবে না। ভয় তখন শুধু একজনকে নয়, পুরো সমাজকে গ্রাস করতে শুরু করে। অনেকে বলেন বড় বড় রাজনৈতিক বা আলোচিত ঘটনাগুলোর যেন এক অদ্ভুত পূর্ব নির্ধারিত পরিণতি থাকে। শুরুতে পুরো দেশ কেঁপে ওঠে, সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজের ঝড় বয়ে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ লক্ষ পোস্ট ছড়িয়ে পড়ে, রাজনীতিবিদরা একে অপরকে দোষারোপ করেন, টকশোগুলোতে উত্তপ্ত বিতর্ক চলে, মনে হয় এবার হয়তো সত্য চাপা থাকবে না। কিন্তু ধীরে ধীরে দৃশ্যপট বদলাতে শুরু করে। কয়েক সপ্তাহ পর মানুষ খেয়াল করে আগের মতো আর কেউ বিষয়টা নিয়ে কথা বলছেন না। তদন্তের নামে কিছু আনুষ্ঠানিকতা চলতে থাকে, মাঝে মাঝে কিছু বিবৃতি আসে, কিছু কমিটি গঠন হয়, কিন্তু বাস্তবে যেন সবকিছু এক অদৃশ্য অন্ধকারের ভেতরে হারিয়ে যেতে থাকে। বাইরে থেকে মনে হয় প্রক্রিয়া চলছে, অথচ ভেতরে ভেতরে সময় হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কারণ সময় মানুষের স্মৃতিকে দুর্বল করে দেয়। যে প্রশ্নগুলো একসময় বজ্রের মতো গর্জে উঠেছিল, সেগুলো ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। মানুষ বেঁচে থাকার তাগিদে নতুন ব্যস্ততায় হারিয়ে যায়, আর ঠিক তখনই ঘটনাগুলোর চারপাশে এক ভারী নীরবতা নেমে আসে, যে নীরবতা অনেক সময় সত্যের কবর হয়ে দাঁড়ায়। চন্দ্রনাথ হত্যার এই কেসটাও যেন ঠিক সেই অন্ধকার পথেই হাঁটছে। কোথাও হয়তো এখনও পড়ে আছে কিছু ফোন রেকর্ড, কিছু গোপন বৈঠকের তথ্য, কিছু নাম যেগুলো প্রকাশ পেলে পুরো গল্পটাই বদলে যেতে পারে। কিন্তু সেগুলো কি কোনোদিন প্রকাশ্যে আসবে, নাকি একদিন এই হত্যাকাণ্ড শুধু পুরনো সংবাদপত্রের হলুদ হয়ে যাওয়া পাতায় আটকে থাকবে, একটা অসমাপ্ত রহস্য হয়ে?